গোসাইপুরে আপনার চেনা একজনকে থাকেন না? রহস্য রোমাঞ্চক উপন্যাসিক জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলিকে জিজ্ঞেস করলো ফেলুদা। আমরা থ্রি মাস্কেটিয়ার্স ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে হাঁটতে হাঁটতে একেবারে গঙ্গার ধারে পৌঁছে গেছি। প্রিন্সেপ ঘাটের কাছে যে গম্বুজওয়ালা ঘরটা আছে সেটার মধ্যে বসে চানাচুর আর গঙ্গার হাওয়া খাচ্ছি। সময় হচ্ছে বিকেল 5টা, তারিখ অক্টোবর 13। আমাদের সামনেই জলের মধ্যে একটা বয়া ভাসছে। সেটার ব্যবহার কি সেটা লালমোহনবাবুকে বুঝিয়ে দিয়ে ফেলুদা প্রশ্ন করল। ভদ্রলোক বললেন, আছে বই কি, তুলসীবাবু, তুলসীচরণ দাশগুপ্ত। এথিনিয়ামে অঙ্ক আর জিওগ্রাফি পড়াতেন। রাজা দীনেন্দ্র স্ট্রিটে থাকতেন। এখন রিটায়ার করে চলে গেছেন গোসাইপুর। ওখানে পৈতৃক বাড়ি আছে। ভদ্রলোক তো কতবার আমাকে যাওয়ার জন্য লিখেছেন। আমার বিশেষ ভক্ত, জানেন তো। নিজেও গল্প টল্প লেখেন ছোটদের জন্য। সন্দেশে গোটা 2 বেরিয়েছে। কিন্তু হঠাৎ গোসাইপুর কেন? ওখান থেকে একটা চিঠি এসেছে। লিখেছেন জীবনলাল মল্লিক। শ্যামললাল মল্লিক তোষ্যপুত্র জীবনলাল। বংশ পরিচয় 3য় খণ্ড খুলে দেখলাম গোসাইপুরের জমিদার ছিলেন এই মল্লিকরা। ফেলুদা থামল, কারণ একটা জাহাজ প্রচণ্ড জোরে ভো ভো করে যাচ্ছে। আজ সকালে গোসাইপুরের চিঠিটা এসেছে সেটা জানি, যদিও তাতে কি লেখা ছিল তা জানি না। চিঠিটা পড়ে ফেলুদা একটা চারমিনার ধরিয়ে কিছুক্ষণ চুপ করে বসেছিল, সেটা লক্ষ্য করছিলাম। কি লিখেছেন ভদ্রলোক? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। লিখেছেন তার পিতাকে নাকি কেহ বা কাহারা হত্যা করবার পরিকল্পনা করছে। আমি গিয়ে যদি ব্যাপারটা একটা কিনারা করতে পারি তাহলে উনি বিশেষ কৃতজ্ঞ বোধ করবেন এবং আমাকে উপযুক্ত পারিশ্রমিক প্রদান করবেন। চলুন না মশাই, বললেন লালমোহনবাবু। বেশ তো ঝাড়াঝাপটা এখন। আমার নতুন বই বেরিয়ে গেছে। আপনার হাতেও ইমিডিয়েট কিছু নেই। তাছাড়া হিল্লি দিল্লি তো অনেক হলো। এবার স্বাদ বদলের জন্য পল্লীগ্রামটাই মন্দ কি? কাছেই সেগুনহাটিতে শুনেছি বিরাট মেলা হয় সেই সময়টাতে। চলুন স্যার, বেরিয়ে পড়ি। ওদের বাড়িতে নাকি থাকার অসুবিধে আছে, তাই মাইল 3 দূরে শ্রীপুরে কোন এক চেনা বাড়িতে আমার ব্যবস্থা করবেন বলেছেন। সাইকেল রিক্সাতে যাতায়াত। আমার মনে হচ্ছিল গোসাইপুরেই থাকতে পারলে সুবিধা হতো, তাই আপনার বন্ধুটির কথা জিজ্ঞেস করলাম। আমার বন্ধু উইল বি গ্ল্যাড। আর আপনি যাচ্ছেন শুনলে তো কথাই নেই। উনি আপনার দারুণ ভক্ত। আর কার কার ভক্ত সেটা জেনে নিই। লালনবাবু এই খোঁচা দেওয়া প্রশ্নটাকেও সিরিয়াসলি নিয়ে বললেন, জগদীশ বোসের নাম করতে শুনেছি এককালে। বলতেন অত বড় মনীষী পৃথিবীতে নেই। আর গোবরবাবুর কাছে বোধ হয় ছেলেবেলায় কুস্তি শিখেছে। আর আর ওই যথেষ্ট। গোসাইপুর যেতে গেলে কাটোয়া জংশন নেমে বাস ধরতে হয়। কাটোয়া থেকে 7 মাইল, তার মানে বড় জোর 8 ঘন্টা। শ্যামলাল সত্যপুত্র জীবনলালকে ফেলুদা লিখে দিয়েছিল আমরা আসছি বলে, আর বলেছিল গোসাইপুরেই আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে। এদিকে তুলসীবাবু জটায়ু চিঠি পাওয়া মাত্র উত্তর দেন। শুধু যে খুশি হয়েছেন তা নয়, লিখেছেন গোসাইপুর সাহিত্য সংঘ ফেলুদা আর লালমোহনবাবুকে একটা জয়েন্ট সম্বর্ধনা দেওয়ার আয়োজন করতে চায়। লালমোহনবাবুর একেবারেই আপত্তি ছিল না, কিন্তু ফেলুদা কথাটা শুনেই চোখ রাঙিয়ে বলল, দেশে ক্রাইম বন্ধ হয়ে গেলে গোয়েন্দাদের হাড়ি চড়ে না। কি অবস্থায় কাজ করছি সেটা বুঝতে পারছেন। এতে আমার সম্বর্ধনার কি আছে মশাই? আর বলে দিন যে আমার পরিচয়টা দয়া করে যেন গোপনে রাখে, নইলে তদন্তের 12টা বেজে যাবে। লালনবাবুকে বাধ্য হয়েই আদেশ পালন করতে হলো। তবে এটাও লিখলেন যে সম্বর্ধনা নিতে ওর নিজের কোনো বাধা নেই। এই অনুষ্ঠানের কথা ভেবেই বোধ হয় উনি নীল সুতোয় চিকনে কাজ করা একটা মখমলে পাঞ্জাবি সঙ্গে নিলেন। তুলসীবাবু জানিয়ে রেখেছিলেন
যে গোসাইপুর গ্রামে ঢোকবার মুখে যোগেশের মুদির দোকানে তিনি আমাদের জন্য অপেক্ষা করবেন। সেখান থেকেই তার বাড়ি 10 মিনিটের হাঁটা পথ। কাটোয়া থেকে বাস ধরে গোসাইপুর যাওয়ার পথে একটা পালকি দেখে বেশ অবাক লাগলো। ফেলুদা লম্বাবাবু দেখলাম ঘাড় ফিরিয়ে কিছুক্ষণ দেখলো পালকিটাকে। কোন সেঞ্চুরিতে এসে পড়লাম মশাই, বললেন লালমোহনবাবু। গোসাইপুরে বিজলি পৌঁছেছে তো? এতটা অচপাড়াগা বলে তো আমার ধারণা ছিল না। বাসের কন্ডাক্টর যোগেশের দোকানের নাম জানে, তাকে বলা ছিল। ঠিক জায়গায় চেরা গলায় গোসাইপুর গোসাইপুর বলে দুটো চিৎকার করে বাস থামিয়ে আমাদের নামিয়ে দিল। যে ভদ্রলোক লালমোহর দিকে হাসি মুখে এগিয়ে এলেন, তিনি যে এককালে স্কুল মাস্টার ছিলেন সেটা আর বলে দিতে হয় না। ভদ্রলোকের হাতে তাপনি মারা ছাতা, পায়ে ব্রাউন কেট জুতো, চোখে চশমা, পরনে হাফ পাঞ্জাবি আর খাটো করা পুরো ধুতি, আর বগলে একটা মন্দতার আমলের পুরনো ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। ফেলুদার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভদ্রলোক হেসে চোখ টিপে বললেন, আপনার আদেশ পালন করেছি, কোনো চিন্তা নেই। আপনি হলেন ট্যুরিস্ট, হোল লাইফ কানাডায় ছিলেন, দেশে ফিরে পারাকা দেখার শখ হয়েছে। ভাবলুম আপনি যদি তদন্তের ব্যাপারেই এসে থাকেন তাহলে তল্লাশির জন্য সেখানে ঘাপটি মারতে হতে পারে, কাজেই সেফ সাইডে থাকা ভালো। ট্যুরিস্টদের উগ্র কৌতূহল থাকে সেটা সকলেই জানে। আপনার বাড়িতে কানাডা সম্বন্ধে তথ্যওয়ালা বই আছে আশা করি? ফেলুদা হেসে বলল, কোনো চিন্তা নেই। আবার বললেন তুলসীবাবু। তারপর লালমোহনবাবুর দিকে ফিরে বললেন, আর গাঙ্গুলি ভায়া, তোমাকে কিন্তু একটু ঝক্কি পোয়াতে হচ্ছে। পরশু হত্যা শুক্রবার আমাদের নিউ প্রাইমারি স্কুলে একটা ফাংশন অ্যারেঞ্জ করেছি। সুরেশ চাকলাদার উকিল পৌরোহিত্য করবেন। কিছু না, একটু নাচ গান, দুটি আবৃত্তি, দুটো ভীষণ, দুটো ভাষণ, এই আর কি। আমাদের পোস্টমার্কার হরিহরের ছেলে বলদেব ভালো ছবি আঁকে, সে একটা মানপত্র লিখেছে। ভাষাটা অবশ্যই আমার, অলঙ্কারের আবার বেশি বাড়াবাড়ি। কাঁচা রাস্তায় কিসে জানি ঠক্কর খাওয়াতে লালনবাবুর কথা শেষ হলো না, কিন্তু বাকিটা বুঝে নিয়েই তুলসীবাবু বললেন, তা এসব ব্যাপারে একটু তো বাড়াবাড়ি হবেই। আর তোমার মতো সাকসেসফুল অথর আর কটা এসেছে বলো এখানে? লাস্ট এসেছিল পরীক্ষিত চাটুর্যে, তাও 67-এ। ফেলুদা বলল, আসবার পথে একটা পালকি দেখলাম। এদিকে এখনো পালকি ব্যবহার হয় নাকি? শুধু পালকি? তুলসীবাবু ছাতার বাড়িতে একটা বাছুরকে পথ থেকে সরিয়ে বললেন, আপনি বিগত যুগের কোন জিনিসটা চান বলুন? পাইক বকরদাঞ্জ পাবেন, আর হুকুবর্দার পাবেন, টানা পাখা পাবেন, লম্ফ পিদি পিস্টুল পাবেন। কিন্তু এখানে তো ইলেকট্রিসিটি আছে দেখছি। সব জায়গাতেই আছে, কেবল যেখানে সবচাইতে বেশি থাকার কথা সেখানেই নেই। কোথায় মশাই? লালবাবু প্রশ্ন করলেন। মল্লিকদের বাড়ি। আমরা তিনজনেই অবাক হয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। মল্লিক মানে শ্যামলাল মল্লিক? ফেলুদা জিজ্ঞেস করলো। ওই একটিই তো মল্লিক গোসাইপুরে। এখনকার জমিদার? এখানকার জমিদার ছিলেন ওরা। দুর্লভ মল্লিকের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। শ্যামলাল তার ছেলে। জমিদারি উচ্ছেদ হওয়ার পর কলকাতায় গিয়ে প্লাস্টিকের ব্যবসা করে বিস্তর টাকা করেছিল। একদিন অন্ধকারে হাতড়ে ঘরের সুইচ জ্বালতেই গেছে। সুইচ সুইচ বোর্ডে একটা খোলা তার ছিল, তাতে হাত লেগে যায়। এসি কারেন্ট মশাই, হাত আটকে গিয়ে হুলুস ব্যাপার। হাসপাতালে ছিল বেশ কিছুদিন। বেরিয়ে এসে ব্যবসা ছেলের হাতে তুলে দিয়ে গোসাইপুরে চলে আসে। এসে ইলেকট্রিক কানেকশন কেটে দেয়। শুধু সে হলে না হয়তো বোঝা যেত। সেই সঙ্গে বিংশ শতাব্দীর সব কিছুই বাতিল করে দিয়েছে। চুরুট ছেড়ে গড়গড়া ধরেছে, ফাউন্টেনের পেন ব্যবহার করে না, টুথব্রাশ বদলে দাঁতন, ইংরেজি বই যা ছিল বাড়িতে সব বেচে দিয়েছে, নিজের গাড়িটা বেচে দিয়েছে, তার জায়গায় পালকি হয়েছে। একটা পুরনো ভাঙা পালকি বাড়িতেই ছিল, সেটাকে সারিয়ে নিয়েছে, তার জন্য 4টে বেয়ারা বাহাল হয়েছে। বিলিতি ওষুধ যা ছিল সব নর্দমায় ফেলে দিয়েছে। এখন অনলি কবিরাজি।
ফাঁকতালে তারক কবিরাজের কপাল ফিরে গেছে, আরও কত কি যে করেছে তার হিসেব নেই। এখানে যখন এসেছেন তখন আলাপ হবে নিশ্চয়ই, তখন সব জানতে পারবেন। আলাপ না হয়ে উপায় নেই, বলল ফেলুদা। আমি এসেছি ওর ছেলের কাছ থেকেই তলব পেয়ে। হ্যাঁ, তার ছেলে কদিন হলো এসেছে বটে, কিন্তু রহস্যটা কি? শ্যামলাল মল্লিককে খুন করার চেষ্টা চলছে বলে কোনো খবর আপনার কানে এসেছে কি? তুলসীবাবু কথাটা শুনে বেশ অবাক হলেন। কই, তেমন কিছু শুনিনি। তা খুন করার কথাই যদি বলেন, তার জন্য বাইরের লোকের দরকার কি? ঘরেই তো রয়েছে। কি রকম? ওই যিনি আপনাকে তলব দিয়েছেন, তার সঙ্গে বাপের তো বনিবনা নেই একদম। এখানে এলেই তো শুধু ঝগড়াঝাটি হয়। অবশ্যই আমি জীবনলালকে দোষ দিই না। ওরকম উদ্ভট খেয়াল যে বাপের, তাকে কোন ছেলে মানবে বলুন? জীবনলালকে তো এসে ওই বাড়িতেই থাকতে হয়। ওই ভূতের বাড়িতে মাথা ঠিক রাখা খুব মুশকিল। 1 বিঘে জমির উপর তুলসীবাবুর কোঠা বাড়ি, বলেন বয়স নাকি প্রায় 100। বাপ ঠাকুরদা দুজনেই মোক্তারি করতেন। বাড়িটা ঠাকুরদারই বানিয়েছে। তুলসীবাবুর স্ত্রী কলকাতাতেই মারা গেছেন। একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। তার স্বামী লোহালক্করের ব্যবসা করে আজিমগঞ্জে। 2 ছেলের একজন সাইন পেন্টিংয়ের ব্যবসায় আছে কলকাতায়, আরেকজন ওষুধের সেলসম্যান। এখানে তুলসীবাবু একাই থাকেন। তবে কি জানেন, পাড়াগাঁয়ে একা মনে হয় না। এখানে সবাই পরস্পরের খোঁজ খবর রাখে, রোজই দেখা হয়, মেলামেশাটা অনেক বেশি। বিকেল 4টে নাগাদ তুলসীবাবুর বাড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে প্রথমেই চায়ের আয়োজন হলো। ফেলুদার সঙ্গে ভালো চা এনেছিল, কারণ ওই একটা ব্যাপারে ও সত্যিই খুব খুঁতখুঁতে। অবশ্যই সে চা সকলেই খেলো, আর তার সঙ্গে চিড়ে নারকেল। যোগাযত্ন করল তুলসীবাবুর চাকর গঙ্গা। একতলায় 2টো ঘরের একটাতে তুলসীবাবু নিজে থাকেন। দোতলার ছাদে একটা বড় ঘর, তাতে 3টে তক্তপোষ পেতে আমাদের জন্য বন্দোবস্ত করা হয়েছে। এই ঘরে নাকি তুলসীবাবুর মেয়ে জামাই তাদের ছেলেপুলে নিয়ে বছরে একবার করে এসে থেকে যায়। চা খেতে খেতে ফেলুদা বলল, আমাকে কিন্তু একবার ওই বিজলিহীন বাড়িতে যেতে হবে জিনুবাবুর সঙ্গে দেখা করতে। ওকে লিখে জানিয়েছি যে 5:30 নাগাদ যাব। তুলসীবাবু বললেন, তা বেশ তো, আমি পৌঁছে দেবখন। মল্লিক বাড়ি 5-7 মিনিট পথ। তবে গাঙ্গুলি ভায়াকে আমি ছাড়ছি নে। আর সন্ধেবেলা কিছু লোক আসবে আমাদের এখানে, একটু সদালাপ করতে চান সায়ন্তিকের সঙ্গে। মিত্তির মশাই ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসবেন তো? কেন বলুন তো? একবার আত্মারামবাবুর ওখানে আপনাকে নিয়ে যেতে চাই। উনি গোসাইপুরের একটা অ্যাট্রাকশন। আত্মারামবাবু? আসল নাম অবশ্যই মৃগেন ভট্টাচার্য। আত্মা নিয়ে চর্চা করেন, তাই এখানকার কয়েকজন নাম দিয়েছেন আত্মারাম। আমি দিইনি কিন্তু। আমার ধারণা ভদ্রলোকের মধ্যে সত্যি আছে। আত্মা নিয়ে চর্চা যে কি, সেটা আর জিজ্ঞেস করা হলো না, কারণ ঠিক তখনই আবার দেখতে পেলাম পালকিটাকে। আমরা বাইরে দাওয়ায় বসে চা চিড়ে খাচ্ছিলাম। সামনেই রাস্তা, আর সেই রাস্তা দিয়েই পালকি আসছে। এবার দেখতে পেলাম যে ভেতরে একজন লোক বসে আছে। আরে, পালকিতে জীবনবাবু বলেই মনে হচ্ছে, বললেন তুষলিবাবু। ভিতরে ভদ্রলোক পালকির দরজা দিয়ে বাইরে উঁকি মারছিলেন। বেয়ারাগুলো ঠিক গল্পে যেমন পড়া যায়, হুম হুম শব্দ করে এগোচ্ছিল। এমন সময় শব্দের সঙ্গে সঙ্গে পালকিটাও থেমে গেল। পালকি মাটিতে নামতেই তার ভিতর থেকে একজন বছর 35-এর ভদ্রলোক বেশ কষ্ট করে বাইরে বেরিয়ে আরও কয়েকখানি কষ্ট করে উঠে দাঁড়ালেন। সমস্ত ব্যাপারটা পেনারান, কারণ ভদ্রলোকের স্মার্ট কলিকাতা চেহারা, গায়ে বুট শার্ট আর টেরিলেন প্যান্ট। মিস্টার মিত্তির? ফেলুদার দিকে এগিয়ে এসে হাসি মুখে প্রশ্ন করলেন ভদ্রলোক। আজ্ঞে হ্যাঁ, আমার নাম জীবনলাল মল্লিক। বুঝেছি। ইনি আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি, আর এ হলো আমার খুড়তুতো ভাই তপেশ। তুলসীবাবুর সঙ্গে বোধ হয় আপনার পরিচয় আছে। জীবনবাবু পাল্টি তাকে ছেড়ে বললেন, আমার বাড়ি মিনিট 5 হাঁটা পথ।
আসবেন একটিবার? আপনাদের চা খাওয়া হয়েছে? একটু কথা ছিল। লালনবাবু রয়ে গেলেন। আমি আর ফেলুদা ভদ্রলোকের সঙ্গে মল্লিক বাড়ি রওনা দিলাম। রাস্তা ছেড়ে একটা বাঁশ বনে ঢুকে বুঝলাম এটা শর্টকাট। জীবনবাবু বললেন কলকাতায় একটা টেলিফোন করা দরকার ছিল, তাই স্টেশনে যেতে হয়। পালকি ছাড়া গতি নেই বুঝি? জীবনবাবু ফেলুদার দিকে আর চোখে দেখে বললেন, আপনাকে তুলসীবাবু বলেছেন বুঝতে পারছি। হ্যাঁ, বলছিলেন ইলেকট্রিক শকের পরিণাম। পরিণামটা গোড়ায় এত ভয়াবহ ছিল না। আক্রোশটা ছিল শুধু ইলেকট্রিসিটির বিরুদ্ধে। এখন কি দাঁড়িয়েছে সেটা আমাদের বাড়ি গেলেই বুঝতে পারবেন। আপনি এখানে প্রায়ই আসেন? 2 মাসে একবার। আমাদের একটা ব্যবসা আছে, সেটা এখন আমাকেই দেখতে হয়। সেই নিয়ে কথা বলতেই আসি। তাহলে ব্যবসায় এখনো ইন্টারেস্ট আছে আপনার বাবার? মোটেই না, কিন্তু আমি সেটা চাই না। আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি যাতে উনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। কোনো আশা দেখছেন কি? এখনো না।